সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করার চেষ্টা করব অনুশীলনী ১ এর প্রশ্নগুলো। তো প্রথমে দেখা যাচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো। আজকের ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব এবং পরবর্তী ক্লাসগুলোর যে বাকি অংশগুলো থাকবে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখো যে ১ নম্বর প্রশ্নে বলছে যে ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে। তো ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনের জন্য ম্যাজিক সংখ্যা হবে ১৫। এটা ঠিক আছে? এটা ঠিক আছে, ম্যাজিক সংখ্যা হবে ১৫। কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে ৫। অর্থাৎ কেন্দ্রে যদি এরকম একটা ম্যাজিক বানাই, তো কেন্দ্রে এই যে ছোট বর্গক্ষেত্র আছে এইটার ভিতরের সংখ্যাটা হবে ৫। তাও ঠিক আছে। ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তো এখানে যদি আমরা ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসাবো, দেখো এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ গড় আছে ৯টা। তাহলে আমরা ১৫টা কেমনে বসাবো? অর্থাৎ এটা হতে পারে না, হ্যাঁ? তো ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে ১ থেকে ৯ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকতে পারে। ঠিক আছে? তাহলে কি হবে? ১ এবং ২ হলো উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হলো ক নাম্বারটা। ঠিক আছে? আচ্ছা, নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা? দেখো তো ২ এর ক নাম্বারটা যদি আমরা দেখি, ক নাম্বার অপশনে কি আছে? ক নাম্বার অপশনে আছে ৫২ প্লাস ২৫। তো এটা যদি আমরা যোগ করি কত হয়? ৭৭। এই ৭৭ সংখ্যাটি কি ৯ দ্বারা বিভাজ্য? না, এটা ৯ দ্বারা বিভাজ্য না। তাহলে আমাদের ক নাম্বারটা উত্তর হতে পারে না। তারপরে খ নাম্বারটা অপশনটা যদি আমরা একটু দেখি, তো এখানে কত আছে? ৫২৭ যোগ ৭২৫। তো এই যোগটা যদি আমরা করি, দেখো তো ৭ ৫ ১২, ২ হাতের আছে ১, ২ আর ২ ৪ আর ১ ৫, হ্যাঁ? ৭ ৫ ১২। তাহলে কত আসে এটা? ১২৫২। ১২৫২। এখন এই বড় সংখ্যাটা কি ৯ দ্বারা বিভাজ্য কিনা আমরা তো দেখে হুট করে বলতে পারবো না। ক্যালকুলেটর দিয়ে করা যায়, তবে হাতে করার একটা নিয়ম আছে যে কোনো সংখ্যা যদি ৩ দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যাটা ৯ দ্বারাও বিভাজ্য হবে। এখন ৩ দ্বারা বিভাজ্যের নিয়ম কি? যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল কি? কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল। তাহলে অঙ্ক এখানে কি আছে? ১ যোগ ২ যোগ ৫ যোগ ২। তাহলে অঙ্কগুলোর যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি আমার ৩ দ্বারা বিভাজ্য হবে। ৯ দ্বারা বিভাজ্যের নিয়ম সেম। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি কি হয়? ৩ দ্বারা বিভাজ্য হয়, ওই সংখ্যাটা ৯ দ্বারাও বিভাজ্য হবে। ঠিক আছে? আচ্ছা, দেখো ১ আর ২ যোগ করলে ৩, ৩ আর ৫ ৮, ৮ আর ২ ১০। তাহলে ১০, ১০ কি এখানে দেখো তো ৩ দ্বারা বিভাজ্য? না, ১০ ৩ দ্বারা বিভাজ্য না। সুতরাং এই সংখ্যাটি আমার কি হবে না? ৩ দ্বারা বিভাজ্য হবে না। অর্থাৎ যেহেতু সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য নয়, সুতরাং সংখ্যাটি ৯ দ্বারাও বিভাজ্য হবে না। সংখ্যাটি কি হবে না? ৯ দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এটা কি? এই সংখ্যাটার যোগফল কি? যে ফলাফলটাও ৯ দ্বারা বিভাজ্য নয়। তাহলে খ নাম্বারও উত্তর হবে না। ছোট গ নাম্বার যদি আমরা একটু দেখি, ছোট গ অপশনটা দেখো কি দেওয়া আছে? ৪১২ যোগ ২৩৪। তো এখানে যোগ করলে কত হয় দেখো তো? ৪ আর ২ কত? ৬, ৩ আর ১ ৪, ২ আর ৪ কত? ৬। এই সংখ্যাটি কি ৯ দ্বারা বিভাজ্য হবে? আমরা একটু দেখি তো। তো ৯ দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি হওয়া লাগে? আগে ৩ দ্বারা বিভাজ্য হওয়া লাগে। কি করা লাগে? ৩ দ্বারা বিভাজ্য হইতে হয়। আর ৩ দ্বারা বিভাজ্যের নিয়ম কি? যে অঙ্কগুলোর যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা কি হবে? ৩ দ্বারা বিভাজ্য হবে। তাহলে অঙ্কগুলোর যোগফল কত হয় দেখো তো? ৬ যোগ ৪ যোগ ৬। দেখো তো যে ১০ ১৬। ১৬ কি ৩ দ্বারা বিভাজ্য? না, ১৬ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য না। সুতরাং এই সংখ্যাটাও কি হবে না? ৩ দ্বারা বিভাজ্য হবে না। এখন ৩ দ্বারা বিভাজ্য না হলে এটা কি হতে পারে না? ৯ দ্বারাও বিভাজ্য হবে না। সুতরাং এই সংখ্যাটা কি হবে না? ৯ দ্বারা বিভাজ্য হবে না। তারপরের সংখ্যাটা বড় অপশনটা একটু খেয়াল করো। এখানে আছে যে ৭৫ মাইনাস ৫৭, হ্যাঁ? তো এখানে যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল কত আসে দেখো তো? বিয়োগফল আসে ১৮। বিয়োগফল কত আসে? ১৮। এই সংখ্যাটা দেখো তো ১৮। এটা কি ৩ দ্বারা বিভাজ্য না? ৩ ৬ ১৮। আবার কি ৯ দ্বারাও বিভাজ্য। ৯ দুগুণে ১৮। অর্থাৎ আমাদের সঠিক উত্তর কোনটা? বড় গ। সঠিক উত্তর কোনটি? বড়। ঠিক আছে? এটা কি হবে? ৯ দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে যে ৯,৯৯৯, ৯,৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ? কোন বীজগণিতীয় রাশির শততম পদ? নিচে যে বীজগণিতীয় রাশিগুলো দেওয়া আছে, যে এখানে দেখো যে ক নাম্বার একটা দেওয়া আছে, খ নাম্বার একটা, ছোট গ বড় গ। তো এখানে বলছে যে কোন রাশিটার মধ্যে আমরা যদি শততম পদ অর্থাৎ তম পদের মান যদি ১০০ বসাই, অর্থাৎ কর মান যদি ১০০ বসাই রাশিটার মান এত হবে। তো আমরা বসায় দেখি কত হয়। দেখো ক নাম্বার অপশনটার মধ্যে ১০০ বসাইলে দেখো শততম পদের মান এত আসে কিনা, ওইটাই আমাদের কি উত্তর হবে। তাহলে এখানে ৯৯ ইন্টু কর মান কত? শততম পদ বলছে, তার মানে কর মান ১০০ বসাবো, যোগ ১। সেটা আসলে দেখো তো কত আসে?
এটা কি পাইছি? দেখো তো, মিলে না। এটা কি? মিলে না। তাহলে এটা হবে? এটা হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক নাম্বারটা উত্তর হবে না। তারপরে যদি আমরা খ নাম্বারটার দিকে একটু খেয়াল করি, দেখো ৩ এর খ নাম্বার অপশনটা যদি আমরা দেখি পরে, দেখো খ নাম্বার অপশনে কি দেওয়া আছে যে ৯৯ ক বিয়োগ ১। আচ্ছা, ৯৯ ক। তাহলে এই বীজগণিতীয় রাশিতে যদি আমি আমার শততম পদ বসাই, শততম পদের মান কত আসে দেখি এই রাশির জন্য। তাই শততম পদের জন্য ক মান কত হবে? ১০০ বসাতে হবে। তাহলে ৯৯ ইন্টু ১০০ বিয়োগ কত আছে? ১ দিলাম। তারপর এখানে গুণ করলে কত আসে দাও তো? ৯৯০০ বিয়োগ ১। ৯৯০০ থেকে ১ বিয়োগ করলে কত আসে? ৯৮৯৯ ৯৮৯৯। তাহলে এটা তো আমি পাই নাই। ঠিক আছে? আমার বলছে কি কত পাইতে হইব? ৯৯৯৯ পাইতে হবে। তাহলে এটাও কি আমাদের উত্তর না। তারপরে ছোট ক নাম্বারটা যদি আমরা যাই, দেখো তো কি বলছে যে cos স্কয়ার যোগ ১। তাহলে যত কোন বীজগণিতের রাশিটা যদি আমরা কি করি, শততম পদ নির্ণয় করতে চাই, শততম পদের মান ৯৯৯৯ আসতে হবে। হ্যাঁ, তো এটার মধ্যে কি করব? শততম পদে কর পরিবর্তে কত বসাবো? ১০০ বসাইলাম। ১০০ উপরে স্কয়ার আছে, স্কয়ার করলাম, যোগ ১। দেখো এখানে স্কয়ার করলে কত আসে? ১০,০০০। কত আসে? ১০,০০০ যোগ ১। তাহলে ১০,০০০ সাথে ১ যোগ করলে কত হয়? ১০,০০০ হয়। তাহলে এটা হয় না। তাহলে এটা উত্তর নাই। তারপরে যদি আমরা যাই বড় গ নাম্বার অপশনটাতে, দেখি কি দেওয়া আছে। বড় গ নাম্বার অপশনে দেওয়া আছে কর উপর স্কয়ার বিয়োগ ১। তাহলে কর উপর স্কয়ার মানে কত? কততম পদ? ১০০তম পদ। তাহলে শত বসাইলাম, স্কয়ার বিয়োগ ১। তাহলে এখানে কত আসে? দেখো তো ১০,০০০ আসে। ১০,০০০ বিয়োগ ১, হ্যাঁ, ১০,০০০ থেকে ১ বিয়োগ করলে কত আসে? ৯,৯৯৯। এটা আমার সঠিক উত্তর। এটা কি আমার সঠিক উত্তর? ঠিক আছে? তাহলে আমাদের অপশনে সঠিক উত্তর কোনটা হবে? বড় গ। সঠিক উত্তর হবে বড় ক। ঠিক আছে? আচ্ছা, দেখো তো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হবে? ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হবে? এটার উত্তর সরাসরি বইয়ে দেওয়া আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো যে এই যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হয়? ক স্কয়ার হয়। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার হয়। ঠিক আছে? তোমরা কোনো একটা অধ্যায় পড়ার আগে অধ্যায়ের যে এই অতিরিক্ত যে পাতাগুলো দেওয়া থাকে, সরাসরি অনুশীলনীতে সরাসরি না গিয়ে আগে এই পৃষ্ঠাগুলো পড়বা। এই পৃষ্ঠাগুলো থেকে এমসিকিউ আসে। ঠিক আছে? তো এই পৃষ্ঠাগুলো পড়লে তুমি অনেক এমসিকিউ নিজে আনসার করতে পারবা। ঠিক আছে? তার পরবর্তীতে আমরা যাই। তাহলে এটার উত্তর কত হবে? যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হয়? ক স্কয়ার হয়। ক স্কয়ার হয়। ক স্কয়ার। ওকে? তারপরে দেখো যে ৫ নাম্বারটা আমরা যদি একটু খেয়াল করি, কি আছে? যে ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে ২টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এটার উত্তর হবে ৩৫টি। এটার উত্তর কত হবে? ৩৫টি। এটাও আমাদের বইয়ে সরাসরি দেওয়া আছে। যদি একটু খেয়াল করো, তাহলে এখানে দেখতে পাবে যে হ্যাঁ, এই যে এখানে যে ১ থেকে ১০০ এর মধ্যে ৩৫টি সংখ্যাকে ২টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসাবে প্রকাশ করা যায়। ঠিক আছে? তাহলে এটার উত্তর কত হবে? এটার উত্তর হবে ৩৫টি। ঠিক আছে? আচ্ছা, দেখো তো যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত ৬ নাম্বারটা, হ্যাঁ? দেখো ৬ নাম্বারের জন্য একটা কি দেওয়া আছে? একটা ম্যাজিক বর্গ দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা ম্যাজিক বর্গ দেওয়া আছে। তো এই ম্যাজিক বর্গটা যদি একটু খেয়াল করি, দেখো তো যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? ঠিক আছে? আচ্ছা, ম্যাজিক বর্গ যখন গঠন করা হয় তখন কিন্তু ক্রমিক সংখ্যাগুলো নিতে হয়। ক্রমিক সংখ্যাগুলো নিতে হয়। এখন প্রশ্ন হলো যে ক্রমিক সংখ্যা কোনগুলা? চেনো? ক্রমিক সংখ্যা হইলো, দেখো যেখান থেকে শুরু হবে এর পরবর্তী সিরিয়াল মেইনটেইন করতে হবে। যেমন ১ থেকে শুরু হলে পরে ২, ৩, ৪, ৫, ৬ অর্থাৎ এভাবে সিরিয়ালি থাকতে হবে। এভাবে কি সিরিয়ালি থাকতে হবে। ধরো আমি ৫ থেকে শুরু করলাম, তাহলে ৫ এর পর থেকে ৬, ৭, ৮, ৯, তাহলে এগুলো কি পরস্পর ক্রমিক, অর্থাৎ সিরিয়াল মেইনটেইন করে যে সংখ্যাগুলো লেখা হয় ওগুলো কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? তাহলে বলছে কি যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? তো আমরা জানি যে ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে কি করা লাগে? যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিতে হয়। ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো নিতে হয়। তাহলে এখানে দেখো তো কত থেকে শুরু হইছে? যেখানে দেখতে পাচ্ছি যে ১১, সর্বনিম্ন সংখ্যাটা ১১ এবং সর্বোচ্চ সংখ্যাটা হলো ১৯। সর্বোচ্চ সংখ্যাটা হলো ১৯। তাহলে ক্রমিক সংখ্যাগুলো কত হবে? ১১ থেকে শুরু হয়ে ১২, ১৩, ১৪, তারপর কত? ১৫, ১৬, ১৭, ১৮, তারপরে ১৯। ঠিক আছে? এগুলো হইতে হবে। তাহলে এখানে দেখো তো ক্রমিক স্বাভাবিক সংখ্যার জন্য যদি হয় তাহলে আমাদের সব সংখ্যাগুলাই আছে। কিন্তু কি মাঝখানে যে ক চিহ্নিত জায়গাটা আছে এইখানে কি ১৫ মিসিং। কোনটা মিসিং? আমাদের এই ১৫
মিসিং, আমাদের কি 15 মিসিং। তাহলে এখানে কত বসবে? 15 বসবে। এটা হলো শর্টকাট ওয়েতে তুমি কি যে বের করে ফেললা। কিন্তু এটার অ্যাকচুয়াল নিয়মটা হলো যে আমাদের যেহেতু এটা একটা ম্যাজিক বর্গ, তাহলে এটার কি যে কোনো বরাবর আমি যোগ করি, যোগফল কি হবে? একই সংখ্যা হবে। যোগফল একটা একই সংখ্যা হবে। তাহলে এখানে দেখো তো 12 যোগ 17 যোগ 16, আমি এই যে এই বরাবর নিলাম, এই বরাবর সংখ্যাগুলো কি করলাম? যোগ করলাম। তাহলে যোগফল কত আসে দেখো তো? 6, হ্যাঁ 6 আর 7 কত? 13, 13 আর 2 15। তাহলে 15 আর 5 হাতের আছে 1, 1 1 2 আর 1 3, 3 আর 2 3 আর 1 কত? 4, 3 আর 1 4, তাহলে 45 হবে। কত হবে? 45 হবে। তাহলে এই বরাবর যোগফল তো কি আমার 45 হতে হবে। এই বরাবর যোগফল কি হতে হবে? 45 হতে হবে। তাহলে এই বরাবর কি আছে দেখো তো? 19, তারপরে আছে ক, তারপরে আছে কত? 11। ঠিক আছে, আচ্ছা। তাহলে কত হতে হবে? 45 এর সমান হতে হবে। তাহলে দেখো তো 1 আর 9 কত হয়? 10, 10-এর কত হয়? দেখো তো এই দুটার যোগফল কত হয় দেখো তো? এই দুটার যোগ করলে আসে 19 যোগ 11। ঠিক আছে, তাহলে এখানে আসে শূন্য হাতের আছে 1 2 3 30। ঠিক আছে, তাহলে 45 হতে আমার আর কত লাগে? 15, অর্থাৎ এখানে কত বসবে? 15। এখানে কত বসবে? 15। বুঝতে পারছো এটা? আচ্ছা, তাহলে এটার উত্তর হবে ছোট বড়। এটার উত্তর হবে কি? ছোট বড়। এখন ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা, অর্থাৎ ম্যাজিক সংখ্যা যে বরাবর আমি যোগ করি না কেন, যোগফল কত হবে? একই সংখ্যা হবে। তাহলে এখানে ম্যাজিক সংখ্যা দেখলাম যে যোগ করলে আমার কত হয়? 45 হয়। তাহলে ম্যাজিক সংখ্যা কত এখানে? 45। ম্যাজিক সংখ্যা 45। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা নেই, দেখি তো। হয়তো প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কি হয়? পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা, বিজোড় সংখ্যা হয় নাকি মৌলিক সংখ্যা হয়, এই তো কোন অপশনগুলা কি সঠিক হয় দেখো। তাহলে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি নেই, প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 3, তারপর হচ্ছে 5। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1। তো গত ক্লাসে আমরা 1 থেকে 8 পর্যন্ত সমাধান করেছি এবং আজকে আমরা 9 10 এবং 11 নম্বর প্রশ্নের সমাধান করব। তো এখানে দেখো যে 9 নম্বরে বলছে কি, তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো এখানে 9 নম্বরটা আমরা যদি করি 9, হ্যাঁ, তো 9-এর প্রথমটা একটু খেয়াল করো তো। দেওয়া আছে কি 7 12 17 22, তারপরে দেওয়া আছে 27। হ্যাঁ, তো এইটা যদি আমরা একটু খেয়াল করি দেখো তো, এখান থেকে এখানে কত বাড়ছে? 5 বৃদ্ধি পাইছে। তারপরে 12 থেকে 17 এখানেও 5 বৃদ্ধি পাইছে। তারপরে 17 থেকে 22 এখানেও কত? 5 বৃদ্ধি পাইছে। তারপরে 22 থেকে 27 কত? 5 বৃদ্ধি পাইছে। অর্থাৎ একটি পদ থেকে পরবর্তী পদ কত বেশি? 5 বৃদ্ধি, 5 বেশি পাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলছি যে দুইটা পদের পার্থক্য বের করো। অর্থাৎ তাহলে এখানে দেখা যায় কি যে প্রথম এই প্যাটার্নটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে দেখা যায় কি যে দুইটি পদের পার্থক্য কত? 5। দুটি পদের পার্থক্য 5 এবং পরবর্তী সংখ্যা তাহলে কত হবে? এর সাথে 5 যোগ হবে এবং তার পরবর্তী সংখ্যা তার সাথে 5 যোগ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তো পঞ্চম পদ পর্যন্ত দেওয়া আছে। পঞ্চম পদ পর্যন্ত দেওয়া আছে, আমাদের কি ষষ্ঠ পদ এবং সপ্তম পদ নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কিভাবে লিখবো আমরা? যে এবারে দেওয়ার পরে লিখবো যে এখানে তালিকায় পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত? 5। দুটি পদের পার্থক্য 5 এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে গেলে কত? পরবর্তী দুইটি সংখ্যা কত? ষষ্ঠ পদ এবং সপ্তম পদ। সুতরাং ষষ্ঠ পদ কত হবে? পঞ্চম পদের সাথে 5 যোগ করলে আমরা কি পাবো? ষষ্ঠ পদ পাবো। তাহলে পঞ্চম পদ আছে 27 যোগ 5 সমান সমান কত? 32। সমান কত? 32। অর্থাৎ আমাদের ষষ্ঠ পদ কত? 32 এবং সুতরাং সপ্তম পদ কত হবে? সপ্তম পদ হবে ষষ্ঠ পদের সাথে আরো 5 যোগ, তাহলে কত হবে? 32 যোগ 5 সমান সমান কত আসে? 37।
অর্থাৎ তালিকার পরবর্তী দুটি পদ কত? 32 এবং 67। সুতরাং তালিকার পরবর্তী দুইটা পদ কত হবে? 32 এবং 37। সুতরাং পরবর্তী দুইটি সংখ্যা 35 এবং 37। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা 9 খ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করি। 9 খ নাম্বারে বলছে যে 6, 17, 28, 39, 50। একটু আমরা যদি খেয়াল করি কি দেওয়া আছে? 6, তারপরে দেওয়া আছে 17, তারপরে দেওয়া আছে 28, তারপরে দেওয়া আছে 39, 50। ঠিক আছে। তো এইভাবে একটা প্যাটার্ন চলতেছে। তো এই প্যাটার্নটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো তো 6 থেকে 17 কত বৃদ্ধি পাইছে? 11। 17 থেকে 28 কত বৃদ্ধি পাইলো? 11। 28 থেকে 39 11, 39 থেকে 50 11 বৃদ্ধি পাইছে। অর্থাৎ এই ধারাটা কি? প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কত বেশি? 11 বেশি। দ্বিতীয় পদ থেকে 28, তৃতীয় পদ 11 বেশি। অর্থাৎ প্রতিটা পদ কি করতেছে? 11 করে বৃদ্ধি পাইতেছে। তাহলে এখানে তো দুটি পদের পার্থক্য কত? যে তালিকায় পাশাপাশি তালিকায় পাশাপাশি দুটি পদের পার্থক্য হলো 11। হ্যাঁ, তাহলে আমাদের পরবর্তী পদ কত? দেখো তো, দেখো প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠতম পদ এবং সপ্তম পদ নির্ণয় করতে বলছে। সুতরাং আমাদের ষষ্ঠ পদ কি হবে? পঞ্চম পদের সাথে 11 যোগ করতে হবে। তো পঞ্চম পদ আছে 50 যোগ 11 সমান সমান কত আসে? 61। কত আসে? 61। এবং সপ্তম পদ কত হবে? সুতরাং সপ্তম পদ হবে কত? এই ষষ্ঠ পদের সাথে 11 বেশি, কারণ প্রতিটা পদ 11 করে বৃদ্ধি পাইতেছে। তাহলে আমাদের 61 যোগ 11 সমান সমান কত হবে? 72। সুতরাং পরবর্তী পদ দুটা কত? ষষ্ঠ পদ হলো 61 এবং পরবর্তী পদ 72। সুতরাং পরবর্তী দুইটি পদ 61 এবং 72। 61 এবং 72। ঠিক আছে। আচ্ছা, দেখো এখন আমরা সমাধান করব 11 নম্বর প্রশ্নটা। যে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। তো নিচের চিত্রগুলো দেখো তো কিরকম আছে। যে 11 নম্বর চিত্রগুলো আমরা একটু খেয়াল করি, এই যে এগুলো। হ্যাঁ, তো 11 এগুলো চিত্রগুলো কি দেওয়া আছে? কাঠি দ্বারা তৈরি করা আছে। তাহলে ক নাম্বার প্রশ্নে বলছে, আমরা 11 নম্বর প্রশ্নের উত্তরটা বলতেছি। 11, হ্যাঁ, বলছে কি যে ক নাম্বার প্রশ্নে বলছে যে কাঠির সংখ্যার তালিকা ধরো। তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত দেখো তো? 1, 2, 3, 4। 4টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টি? 7টি। ঠিক আছে। আচ্ছা, তারপরে তৃতীয় চিত্রে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত হবে? খেয়াল করো, এই যে এই পর্যন্ত আমরা পাইছি 7। হ্যাঁ, তাহলে 8, 9, 10 কত? 10। 10টি। ঠিক আছে। তাহলে কি যে আমরা কি বললাম যে কাঠির সংখ্যার তালিকা আমরা কি করতে পারলাম? তৈরি করতে পারলাম। ঠিক আছে। তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 10টি। ঠিক আছে। এটা চাইলে আমরা একটু বক্স করে সুন্দর করে দিতে পারি। যে এখানে দেব চিত্র, এখানে দেব কাঠির সংখ্যা। কাঠির সংখ্যা। হ্যাঁ, তাহলে দেখো তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি। দ্বিতীয় কাঠির সংখ্যা 7টি। ঠিক আছে।
তৃতীয় চিত্র, কাঠির সংখ্যা কটি? 10। ঠিক আছে, আমরা চাইলে এভাবে খুব সুন্দর করে একটু গুছিয়ে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপরে খ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো তো। খ নাম্বার প্রশ্নটা, হ্যাঁ, বলছে কি যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা যে কাঠির চিত্রের কাঠির সংখ্যাগুলোর দিকে একটু খেয়াল করি। দেখো তো, চিত্রে কাঠির সংখ্যাগুলো, চিত্রে কাঠির সংখ্যাগুলো যথাক্রমে কত? 4, 7, 10। ঠিক আছে, আচ্ছা দেখো তো, কাঠির সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে প্রতিবার কাঠির সংখ্যা 3 করে বৃদ্ধি পাইতেছে। কত করে বৃদ্ধি পাইতেছে? 3 করে বৃদ্ধি পাইতেছে। তাহলে দেখো তো, যে তালিকায় যে এখানে লেখা যায় কি, যে কাঠির সংখ্যার দিকে লক্ষ্য করলে দেখা যায়, কাঠির সংখ্যার দিকে লক্ষ্য করলে দেখা যায় প্রতিবার 3টি করে কাঠির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে? সুতরাং তালিকার পরবর্তী সংখ্যাটি কি, যে তালিকার পরবর্তী সংখ্যাটি কি 3 যোগ করে পাওয়া যাবে। 3 যোগ করলে তালিকার পরবর্তী সংখ্যাটি কি পাওয়া যাবে। তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি কি পূর্ববর্তী সংখ্যার সাথে 3 যোগ করলে পাওয়া যাবে। পূর্ববর্তী সংখ্যার সাথে 3 যোগ করে পাওয়া যাবে। যোগ করে পাওয়া যাবে। আমরা দেখতে পেতেছি কি যে প্রতিটা চিত্রে কি হতেছে, কাঠির সংখ্যা 3টা করে বৃদ্ধি পাইতেছে। প্রথমটাতে 4টা, তারপরেটা 7টা, তারপরেটা 10টা। অর্থাৎ প্রতিবার কাঠির সংখ্যা 3টি করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরবর্তী কাঠির সংখ্যা কি হবে? নিশ্চয়ই এটা থেকে 3 বেশি হবে, কারণ প্রতিটা কি 3 করে বৃদ্ধি পাইতেছে। সুতরাং পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা, বা সুতরাং তালিকায়, তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে? দেখো তো, এই সংখ্যাটা আছে কত? 10। হ্যাঁ, তাহলে 10-এর সাথে কি করা লাগবে? আরো 3 যোগ করা লাগবে। পরবর্তী সংখ্যাটি কি হবে? 10 যোগ 3 সমান সমান কত? 13। তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে? 13। ঠিক আছে, তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে? 13। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা যাই ছোট গ নাম্বার প্রশ্নটাতে। হ্যাঁ, তো ছোট গ নাম্বার প্রশ্ন কি বলা আছে দেখো? কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। আচ্ছা, ছোট গ থেকে পাইছি কত? কাঠির চিত্রে পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে? খ থেকে পাই, লিখবো যে খ থেকে পাই পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত? কাঠির সংখ্যা হবে, পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে আমার 13। 13টি। 13টি। সুতরাং এখন আমরা চিত্র অঙ্কন করি। দেখো তো, যে চিত্রটি নিম্নরূপ। দেখো, কয়টা হয়েছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7। 8, এখানে হচ্ছে 10টা। তাহলে আমার কি লাগবে? আরো 3টা লাগবে। এই যে 2টা হয়ে গেছে, একটা 2, এখানে হচ্ছে 10টা। তাহলে আমার কি লাগবে? আরো 3টা লাগবে। এই যে 2টা হয়ে গেছে, একটা 2টা, এই যে তো 3টা, 13টা আমার হচ্ছে। ঠিক আছে, তাহলে চিত্রটি কি হবে? নিম্নরূপ। এবং এই চিত্রে কাঠির সংখ্যা কতটি আমরা দেখি তো। 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। কয়টা পেলাম? 13। যে চিত্রে কাঠির সংখ্যা কতটি? চিত্রে কাঠির
আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1-এর 12 এবং 13 নম্বর সৃজনশীল। তো বিগত ক্লাসে আমরা 11 পর্যন্ত সমাধান করেছি, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো 12 নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে যে একটা দিয়াশালাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো প্রথম চিত্রে কয়টা কাঠি আছে? প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ আছে এবং 3টা কাঠি আছে। তাহলে প্রথম চিত্রে একটা ত্রিভুজ 3টা কাঠি, একটা ত্রিভুজ কি করছে 3টা কাঠি দিয়ে তৈরি করা হয়েছে, হ্যাঁ। তাহলে দ্বিতীয় চিত্রে কয়টা ত্রিভুজ গঠন করা হয়েছে? 2টা ত্রিভুজ গঠন করছে এবং এর জন্য আমাদের 5টা কাঠির প্রয়োজন হয়েছে, হ্যাঁ। তারপরে তৃতীয় চিত্রে খেয়াল করো, এখানে 3টা ত্রিভুজ গঠিত হয়েছে প্যাটার্নে এবং এর জন্য 7টা কাঠি প্রয়োজন হয়েছে, 7টা দিয়াশালাইয়ের কাঠি প্রয়োজন হয়েছে। তো ক নাম্বার প্রশ্নে আমাদের কি বলছে? 12 নম্বর সৃজনশীল ক নাম্বার প্রশ্ন, হ্যাঁ। এই সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে আমাদের বলছে যে চতুর্থ চিত্রে দিয়াশালাইয়ের কাঠির সংখ্যা বের করতে হবে। তো চতুর্থ চিত্রে দিয়াশালাইয়ের কাঠির সংখ্যা বের করতে হবে। আচ্ছা, কিন্তু এখানে একটু খেয়াল করো তো, যে আমরা বলবো যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 3টি। আচ্ছা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, কাঠির সংখ্যা হলো 5টি, হ্যাঁ। আচ্ছা, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো 7টি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করলে দেখা যায় তো প্রতিবার কি করতেছে, কাঠির সংখ্যা 2টা করে বৃদ্ধি পাইতেছে, 3, 5, 7, হ্যাঁ, এরকম ভাবে না? তাহলে এখান থেকে এখানে পার্থক্য কত? 2। এখান থেকে কেন পার্থক্য? 2। অর্থাৎ প্রতিবার 2 করে বৃদ্ধি পাইতেছে। 3 থেকে 2 বৃদ্ধি পেলে 5 হয়, 5 থেকে 2 বৃদ্ধি পেলে 7 হয়। অর্থাৎ প্রতিবার কি করতেছে, কাঠির সংখ্যা 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে লক্ষ্য করলে দেখা যায়, এখানে লক্ষ্য করলে দেখা যায় প্রতিবার কাঠির সংখ্যা, হ্যাঁ, 2 করে বৃদ্ধি পাচ্ছে, পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। সুতরাং চতুর্থ দিয়াশালায় কাঠির সংখ্যা, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কয়টা হবে? চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে এই তৃতীয় চিত্রে থেকে 2টা বেশি। তাহলে সুতরাং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে, হবে তৃতীয় চিত্রে কয়টা আছে? 7টা যোগ 2টা সমান সমান 9টি। কয়টি হবে? 9টি। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কতটি হবে? 9টি। এগুলো আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান গেল। তারপরে আমরা দেখি যে খ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করি। খ নাম্বার প্রশ্নে একটু খেয়াল করে দেখো, পরবর্তী প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আমরা একটু সাইডে করে নেই। দেখো যে প্রথম চিত্রে আছে 3টা, দ্বিতীয় চিত্রে আছে 5টা, তৃতীয় চিত্রে আছে কয়টা? 7টা, হ্যাঁ। চতুর্থ চিত্রে কয়টা পাইলাম? 9টা, ঠিক আছে। আচ্ছা, এটাকে দেখো তো কিভাবে লেখা যায়? 2 + 1 না? আবার এটাকে কিভাবে লেখা যায় দেখো তো? 2 × 2 + 1। আবার এটাকে কিভাবে লেখা যায় দেখো তো? 2 × 3 + 1, হুম। তারপরে 9, এটাকে তো কেমনে লেখা যায়? যে 2 × 4 + 1 সমান সমান কত হয়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখো তো এখানে একটা কমন জিনিস আছে না? দেখো তো এটাকে কিভাবে লেখা যায়? যে 2 × 1 + 1 সমান সমান 3 তো হয়, হ্যাঁ। দেখো তো প্রথম রাশির জন্য এখানে 1 বসাইলাম, দ্বিতীয় রাশির জন্য এখানে 2 বসছে, তৃতীয় রাশির জন্য এখানে 3, চতুর্থ রাশির জন্য এখানে 4 বসছে। অর্থাৎ আমরা এটাকে যদি এটাকে যদি কমন ধরি, হ্যাঁ, এটাকে যদি আমরা সাধারণ রাশি ধরি, তাহলে যে প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য 4, হ্যাঁ। তাহলে এটাকে এভাবে রাখা যায় 2 ক + 1 না? এই ক হইলো কি, আমি কততম পদ নির্ণয় করতেছি সেটা। যদি আমি পঞ্চম পদ নির্ণয় করি তাহলে কি হবে? 2 × 5 + 1 সমান সমান কত হয়? 5 দুগুণে 10 যোগ 1 সমান সমান কত? 11, ঠিক আছে। এটা কি আমাদের সাধারণ বীজগাণিতীয় রাশি। এই প্যাটার্নের বীজগাণিতিক রাশি হলো এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটার খ সমাধানটা একটু দেখি। দেখো খ নম্বর সমাধানটা করে খেয়াল করো, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আচ্ছা, দেখো তো যে ক থেকে কি পাই, যে
ক থেকে পাই প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত? 3। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? 7। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 9। হ্যাঁ, সুতরাং প্যাটার্নটি কি হবে? প্যাটার্নটি হলো কত? দেখো তো একটু খেয়াল করলে 2, তারপরে হচ্ছে কত 3, তারপরে কত 5, তারপরে 7, সরি 2 নাই, 3 থেকে শুরু, 3, 5, 7, তারপরে 9। হ্যাঁ, এভাবে তো চলছে প্যাটার্নটি, ঠিক না? আচ্ছা, তাহলে প্যাটার্নটা যদি দেখা হয় তাহলে তার বীজগাণিতিক রাশি হবে। সুতরাং প্যাটার্নটি বীজগাণিতীয় রাশি কি হবে? 2ক প্লাস 1, 2ক প্লাস 1 বা 2ক প্লাস 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে বীজগাণিতীয় রাশি এটা হলে চতুর্থ পদ কত হবে? পরবর্তী সংখ্যাটি কি হবে? তাহলে সুতরাং পরবর্তী সংখ্যাটি কত? চতুর্থ পদ। সুতরাং চতুর্থ পদ বা পরবর্তী সংখ্যাটি কত হবে? 2ক প্লাস 1 সমান সমান কত? 2 ইন্টু চতুর্থ পদের জন্য ক এর মান 4 প্লাস 1 সমান সমান কত হয়? দেখো তো, 4 দুগুণে 8 আর 1 কত? 9 সমান সমান কত হয়? 9। চতুর্থ পদটি কত হবে? 9। ঠিক আছে, তাহলে আমরা কি যে এই বীজগাণিতিক রাশির সাহায্যে পরবর্তী সংখ্যাটি বের করতে পারবো। ঠিক আছে, যে এই বীজগাণিতিক রাশির সাহায্যে কি পরবর্তী সংখ্যাটি বের করা যাবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি সকলে বুঝতে পারছো। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। খেয়াল করো সকলে, হ্যাঁ, যে ছোট নম্বর প্রশ্নটা। আচ্ছা, তাহলে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশালাইয়ের কাঠি প্রয়োজন হবে? শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশালাইয়ের কাঠির প্রয়োজন হবে? ঠিক আছে, তো এটা আমরা একটু খেয়াল করি সকলেই। দেখো, যে আমরা খ থেকে পাই, দেখবো যে থেকে পাই বীজগাণিতীয় রাশিটি, প্যাটার্নটির বীজগাণিতীয় রাশি এর বীজগাণিতীয় রাশি 2ক প্লাস 1। ঠিক আছে, 2ক প্লাস 1। এখানে আমার ক হলো যে আমি যততম পদের জন্য মান বার করতে চাইবো, খর মান তত হবে। এখন বলছে যে শততম প্যাটার্ন, সুতরাং 100তম প্যাটার্নটির জন্য প্রয়োজনীয় কাঠি, সুতরাং 100তম প্যাটার্নটি তৈরিতে কতগুলো দিয়াশালাইয়ের কাঠি প্রয়োজন। তবে সুতরাং শততম, যে 100তম প্যাটার্ন তৈরিতে কাঠির সংখ্যা হবে কত? 2ক প্লাস 1। ঠিক আছে, এখন 100-র জন্য এখানে কয়ের মান কত হবে? কয়ের জন্য হবে আমার কত? 2 ইন্টু 100 প্লাস 1। ঠিক আছে, শততম পদের কথা বলছে, তাহলে কয়ের পরিবর্তে কত বসবে? 100। তাহলে এখানে কত হবে? 200 প্লাস 1 সমান সমান কত? 201। অর্থাৎ শততম প্যাটার্ন তৈরি করতে দিয়াশালাইয়ের কাঠির প্রয়োজন হবে 101টা, 201টা, সরি 201টা। যে শততম প্যাটার্ন তৈরি করতে তৈরিতে কাঠির প্রয়োজন হবে 201। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছো। আচ্ছা, এখানে দেখো 13 নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি। আচ্ছা, দেখো 13 নম্বর প্রশ্নে বলা আছে যে 5, 13, 21, 29, 37। তো আমরা বুঝতে পারছি যে একটা প্যাটার্ন দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, ক নম্বর প্রশ্নে বলছে
সবাই ক নম্বর প্রশ্নটা খেয়াল করো, যে ক নম্বর প্রশ্নে বলছে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে। অর্থাৎ এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদেরকে বর্গ করলে এই 29 বর্গ করে যোগ করলে 29 এবং 37 সমান হবে। হ্যাঁ, যে 29 যোগ করলে 29 হবে এবং অপরটার ক্ষেত্রে 37 হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু খেয়াল করি এখানে দেখো তো, যে একটু সাইডে এখানে দেখো তো 29, এখানে এটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা মানে মিলাইবো যাদের কি পুনর্বর্গ সংখ্যা হয়, যাতে পুনর্বর্গ সংখ্যা দুইটা দ্বারা মিল হয়। তাহলে পুনর্বর্গ সংখ্যা একটা হইলো কি 25 আর এটা হইলো কত 4। তো এই দুটা যোগ করলে আমি কত পাই 29, কত পাই 29। ঠিক আছে, আবার দেখো 37-এর ক্ষেত্রে এমন দুইটা নিব যেগুলো কি পুনর্বর্গ দুইটা সংখ্যা নিব। তো পুনর্বর্গ সংখ্যা দুইটা নিয়ে যদি 36 নেই আর একটা কত 1 যদি নেই তাহলে কত হয় 37। এক কিন্তু পুনর্বর্গ সংখ্যা কেমনে, যে একের উপর যদি আমরা বর্গ করি, একের উপর যদি বর্গ করি তখন কি হয় 1 ইন্টু 1 সমান সমান কত হয় একই হয়। তাহলে এক কি একটা পুনর্বর্গ সংখ্যা, যে সংখ্যার উপর বর্গ করলে কোনো সংখ্যার উপর বর্গ করলে সেই সংখ্যা পাওয়া যায় তাকে পুনর্বর্গ সংখ্যা বলে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তাহলে আমরা কি করবো এভাবে করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে দেখো কি বলছে যে 29 এবং 37কে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তাহলে আমরা লিখবো যে ও 29 ও 37কে দুটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করা হলো। ঠিক আছে, স্বাভাবিক রূপে প্রকাশ করা হলো। ঠিক আছে, খেয়াল করো একটা। তাহলে দেখো তো কি করা যায়, আমরা 29 কিভাবে লিখতে পারি, 25 যোগ 4 সমান সমান কত হয় 29। আচ্ছা 25কে কি করা যায় দেখো তো, 5-এর উপরে বর্গ করা যায়, 5 5 25, আর 2 এর উপরে বর্গ করলে হয় 4। এই যে দেখো দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করা হয়ে গেল। আবার আমরা দেখো তো 37-এর জন্য কি করতে পারি, দেখো 37-এর জন্য লিখতে পারি কি 36 যোগ 1 সমান সমান কত হয় 6-এর উপর বর্গ করলে হয় 36, সরি 6-এর উপর বর্গ করলে হয় 36 যোগ 1-এর উপর বর্গ করলে হয় 1। তাহলে 36 যোগ 1 কত হয়েছে 37। তাহলে এই দুটা সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে, যে বর্গের স্বাভাবিক সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ পেল, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, সরি এখানে আমি একটা কথা লিখতে ভুলে গেছি, এটা হবে কি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। ঠিক আছে, আচ্ছা তারপরে খেয়াল করা যে খ নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, খ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো সকলেই। হ্যাঁ, খেয়াল করো, বলছে কি তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে আগে লিখবো কি দেওয়া আছে প্যাটার্নটি, যে প্যাটার্নটি দেওয়া আছে তা লিখবো, যে দেওয়া আছে 5 13 21 29 37। ঠিক আছে, দেখো, যে এখানে লক্ষ্য করলে দেখা যায়, লক্ষ্য করলে দেখা যায় এখানে দেখো তো কি হয়েছে 5 থেকে 13 কত বৃদ্ধি পাইছে 8, 13 থেকে 21 কত বৃদ্ধি পাইছে 8, 13 21 থেকে 29 8, 29 থেকে 37 8। অর্থাৎ প্রতি ক্ষেত্রে 8 করে বৃদ্ধি পাচ্ছে, যে পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাটি 8 করে বেশি আছে। তাহলে লক্ষ্য করলে দেখা যায় প্রতি ক্ষেত্রে প্রতিবার 8 করে বৃদ্ধি পাচ্ছে, 8 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, সুতরাং পরবর্তী 4টি সংখ্যা কি হবে, এই যে এটার সাথে আরো 8 যোগ করবো, পরে যেটা পাবো এটার সাথে আরো 8 যোগ করবো, এটা যেটা পাবো এটার সাথে আরো 8, এভাবে পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করা যাবে। সুতরাং তালিকার তালিকার পরবর্তী 4টি সংখ্যা হবে, হ্যাঁ দেখো তো পরবর্তী 4টি সংখ্যা কত হবে 37 যোগ 8 সমান সমান কত হয়। আচ্ছা, তালিকার পরবর্তী 4টি সংখ্যা হবে যে 37 যোগ 8, 37-এর সাথে 8 যোগ করলে হয় আমার 45, কত হয় 45। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কিভাবে এটা কিন্তু পাইছি কি পরবর্তী তালিকার পরবর্তী, দেখো একক 1 2 3 4 5, তাহলে 6তম পদ বার হলো। হ্যাঁ, 6তম পদ বার হলো 45, তাহলে 7তম পদ কি হবে 45-এর সাথে কি করা লাগবে আরো 8 যোগ করা লাগবে। তাহলে কত হবে আমার 45-এর সাথে যোগ করলে
8 5 13 3 হাতের আছে কত 1, তাহলে 53 কত হবে 53। তারপরে কি করা লাগবে, পরবর্তী পদটা হতে হবে কত 53 এর সাথে আরো 8 যোগ করা লাগবে, হবে কত 53 এর সাথে 8 যোগ করলে হয় 61, 61। তাহলে তার পরবর্তী পদটা নির্ণয় করতে আমার লাগবে কি 61 সাথে আরো কি করা লাগবে 8 যোগ করা লাগবে, তাহলে কত হবে 69। ঠিক আছে, সুতরাং তালিকার পরবর্তী চারটি পদ কি হবে, চারটি পদ হবে 45 53 61 69। ঠিক আছে, এটি হলো গিয়ে আমার পরবর্তী চারটি পদ। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছো। তো ছোট নম্বর প্রশ্ন দেখো, তালিকার প্রথম 50টি পদ নির্ণয়ে 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। তালিকার পরবর্তী 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। তো এখানে একটু খেয়াল করো যে আমরা জানি সমষ্টি নির্ণয়ের সূত্র, সমষ্টি নির্ণয়ের সূত্র হলো যে কি প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, ভাগ 2 ইন্টু হয় পদ সংখ্যা, ইন্টু পদ সংখ্যা হয়। ঠিক আছে, আচ্ছা। তো এটার জন্য দেখো তো আমার কি আছে, প্রথম পদ আছে কিন্তু শেষ পদ তো নাই। শেষ পদ কি আছে, না শেষ পদ নাই। আমাদের কি করতে হবে, প্রথমে শেষ পদটা বার করতে হবে, যেখানে তালিকার শেষ পদটা মানে 50তম পদটা কত ওইটা বার করতে হবে। 50টি পদের সমষ্টি বলছে, তার মানে 50তম পদটা মানে শেষ পদ, ওই 50তম পদটা আগে বার করতে হবে, তারপরে কি করতে হবে ওই 50টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে ছোট করে একটু খেয়াল করো, দেখো যে তালিকাটা যদি একটু খেয়াল করি তাহলে কি আছে এখানে, তো যে তালিকাটি নিম্নরূপ, তালিকাটি নিম্নরূপ। ঠিক আছে, তালিকাটি নিম্নরূপ কিরকম, 5 13 21 29 37। ঠিক আছে, আচ্ছা। দেখো তো তালিকায় প্রতিবার কত, প্রতিবার প্রতিবার কি করছে 8 করে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, সুতরাং তালিকাটির বীজগণিতীয় রাশি বা প্যাটার্নটির বীজগণিতীয় রাশি, সুতরাং দেখবো যে কি তালিকাটির বীজগণিতীয় বীজগণিতীয় রাশি কি হবে, রাশি হবে। দেখো তো এটা কি করা যায়, 5 কিভাবে লেখা যায়, তো 5টা আমরা বাংলায় তাহলে লেখা যায় যে আমাদের যে পার্থক্যটা আছে ওটাকে লিখবো, লেখার পরে তো কত বিয়োগ করলে 5 হয়, 3 বিয়োগ করলে 5 হয়। তাহলে এটা কি করা যায়, দেখো তো 8 কিভাবে করা যায়, এটা প্রথম পদ না, তাহলে 8 ইন্টু 1 মাইনাস 3 সমান কত হয়, প্রথম পদ পাওয়া যায়। দ্বিতীয় পদের এভাবে নির্ণয় করে দেখো তো পাওয়া যায় কিনা, দেখো তো 8, তারপরে কি করলাম দ্বিতীয় পদের জন্য 2 মাইনাস 3, দেখো তো কত হয় 8 দুগুণে 16 মাইনাস 3 সমান কত হয় 13। অর্থাৎ এই বীজগণিত রাশি কি আছে, এখানে আমরা সাধারণ পদের জন্য কি ধরবো, ক ধরবো। ঠিক আছে, তাহলে বীজগণিত রাশি কি হবে 8 তম পদের জন্য হলো ক। ঠিক আছে, মাইনাস 1, 8 ক মাইনাস 1, 8 ক মাইনাস 1। তারপর সাধারণ পদটা কি হবে, বীজগণিত রাশিটা হবে 8 ক মাইনাস 1। তাহলে এই বীজগণিত রাশি দিয়ে আমরা যে কোনো তম পদ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, সুতরাং 50তম পদ, সুতরাং কি আমার 50টা পদের সমষ্টি বলছে, তাহলে কি আমার 50তম পদটা লাগবো। ঠিক আছে, 50তম পদটা কি আমার সূত্রের সূত্রের শেষ পদটাই কি আমার 50তম পদ, শেষ পদটাই 50তম পদ। ঠিক আছে, তাহলে খেয়াল করো একটু যে সুতরাং 50তম পদ কি হবে, 50তম পদ হবে 8 ইন্টু করমান কত হবে 50 মাইনাস 1, এটা তো কত হয় 400 মাইনাস 1, সরি 1 না এখানে 3, এখানে তো আমরা যে 3 করছিলাম ঠিক না, এখানে কত করছিলাম ওই যে 3 বিয়োগ করতে হয়েছিল, 3 বিয়োগ করতে হয়েছিল, তাহলে এখানে কত হবে 3 বিয়োগ হবে 3, তাহলে কত হয় দেখো তো 397, কত 397। তাহলে তালিকার 50তম পদ কত 397। সুতরাং এখন দেখো তালিকার প্রথম 50টি পদের সমষ্টি, তালিকার প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি, যে প্রথম পদ তালিকার প্রথম পদ, তালিকার প্রথম পদ কত, তালিকার প্রথম পদ আছে আমার, তালিকার প্রথম পদ এখানে লিখব কি প্রথম পদ যোগ শেষ পদ, শেষ পদ ডিভাইডেড বাই 2 ইন্টু হইল পদ সংখ্যা, ইন্টু পদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো তালিকার প্রথম পদ কত, প্রথম পদ হইলো আমার 5। ঠিক আছে, প্রথম পদ হইলো 5 যোগ কত আছে এখানে 300 এত না,
397/2 ইন্টু পদের সংখ্যা, কয়টা পদের সমষ্টি নির্ণয় করতেছি? 50টা পদের সমষ্টি নির্ণয় করতেছি। ঠিক আছে, এখানে দেখো কত আসে, 5 যোগ করলে আসে আমার কত, 402/2 ইন্টু 50। ঠিক আছে, আচ্ছা এখানে খেয়াল করো যে 402 রে ভাগ করলে কত হয়, 201 না, 201 ইন্টু কত, 50। ঠিক আছে, আচ্ছা দেখো তো এটাতে গুণ করলে কত হয়, আছে কি 5 0 5 দুগুণে 10, তো হয় এত। তাহলে এখানে কত আসে, 10,050, 10,050। সুতরাং তালিকার প্রথম 50টি পদের সমষ্টি কত, 10,050। উত্তর কত হবে, উত্তর হবে 10,050। ঠিক আছে, আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ক্লাসটি ভালোভাবে বুঝতে পারছো তোমরা। যদি কোনো বিষয় সমস্যা থাকে বা কোনো বিষয় তোমরা ক্লিয়ারলি বুঝতে না পারো, তাহলে কমেন্ট করে জানাবে। পরবর্তী কোনো অধ্যায় ভিডিও পেতে চাও তা কমেন্ট করে জানাও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।